আজকে আমি তোমাদের এই শ্রীচন্দ্র এমএনপি ইনস্টিটিউশনের পাটিগণিতের অঙ্কগুলো করে দেখাচ্ছি, তোমরা দেখো। প্রথম কোশ্চেনটা কি বলেছে, একের দাগের একেরটা। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত, সেটা তোমাকে বার করতে হবে। তাহলে প্রশ্নটা সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা লিখলাম। সমূল চক্রবৃদ্ধি দিয়ে দিয়েছে, মানগুলো আমরা বসালাম। এই 100 টাকা গুণের আকারে আছে, এবারে নিয়ে গেলাম, ভাগ হয়ে গেল। 100কে 100 প্লাস আর 100 প্লাস আর তলায় 100 হোল স্কোয়ার। 121/100কে বর্গমূল করলাম। 11 স্কোয়ার হচ্ছে 121, আর 10 স্কোয়ার হচ্ছে 100। এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার, তো স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল, তাহলে 11/10। তারপর আমরা কি করলাম, ক্রস গুণ করলাম। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এবার 1000 টাকা এবারে নিয়ে গেলাম, আর এর মানটা বার করলাম। 10 গুণের আছে, এবারে গিয়ে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। কাটাকুটি করলাম, আর এর মান 10। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10%। অ্যান্সারটা হয়ে গেল, ক্লিয়ার। তারপরের অঙ্কটা দেখো, শূন্যস্থান পূরণ করো। 2 দাগের একটা। অংশীদারি কারবারে লাভ বন্টনের কোনো সুনির্দিষ্ট নীতি উল্লেখ না থাকলে লাভ অংশীদারের ড্যাশ অনুপাতে বণ্টিত হবে। তাহলে সেটা কি অনুপাতে বণ্টিত হবে, মূলধনের অনুপাতে। তাহলে অংশীদারি কারবারে লাভ বন্টনের কোনো সুনির্দিষ্ট নীতি উল্লেখ যদি না থাকে, তাহলে যে লাভটা হবে সেটা অংশীদারদের মধ্যে মূলধনের যে অনুপাত, মানে যেই টাকাটা তারা ইনভেস্ট করেছে সেই অনুপাতে বণ্টিত হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার। তারপরে আছে সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে কি আছে, মূলধন পি টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8%। চক্রবৃদ্ধি সুদের পর্ব 4 হলে এন বছরে সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1 প্লাস r/400 এটা একটা ফর্মুলা। তার মানে কি, এটা সুদের পর্ব বলে দিয়েছে 4, তাহলে 4n। তা 4n হলে এখানে কত হয়ে যাবে, 400। এমনি থাকে কত, 100 থাকে, এখানে 400 হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল, সত্য। তা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। দেখো এবার আমরা 4-এর দাগে চলে যাবো। 4-এর দাগের একটা। কোনো মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে 560 টাকা এবং 5 বছরে 600 টাকা হলে 1 বছরে সুদ কত হবে। তো এই ধরনের অঙ্ক আগে পেয়েছো তোমরা। আবার দেখো, 5 বছরে সুদে আসলে তাহলে কত, 600 টাকা, আর 3 বছরে কত, 560 টাকা। আমরা বিয়োগ করলাম। এই যে 3 বছর থেকে 5 বছরে যেতে, 3 বছরে ছিল 560, 5 বছরে হয়ে গেল 600 টাকা। এই যে বেড়ে যাচ্ছে, যেটা বেড়ে যাচ্ছে সেটা তার মানে কি, সুদ। তাহলে 2 বছরের সুদ কত, বিয়োগ করলাম 40 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে, 5 বছরের সুদ কত হবে, 100 টাকা পেয়ে গেলাম। তাহলে মূলধন কত, তা 5 বছরে কত, 600 টাকা ছিল, আর 5 বছরের সুদ কত, 100 টাকা। তাহলে মূলধন কত, এই সুদের মূলের থেকে আমরা সুদটাকে বিয়োগ করে দিলাম, তাহলে বেরিয়ে গেল কত, 500, মূলধনটা বেরিয়ে গেল। এবার আমরা এসআই এর ফর্মুলাটা ফেলে দিলাম। এসআই এর ফর্মুলা ফেললাম, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। তাহলে এসআই কত, এসআই কত ছিল, 40। 2 বছরে 40 টাকা ছিল তো। পি কত, 500 টাকা। আর কত জানি না। টি কত, 2 বছর। তলায় কত, 100। ক্যালকুলেশন করলাম, কাটাকুটি করলাম, ক্যালকুলেশন করলাম। তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম কত, 4%। হিসাবটা তোমরা ভালো করে দেখে নাও, এই জায়গাটা বুঝে নাও। নিশ্চয়ই এই জায়গাটা বুঝতে পারবে, বহুবার আমি করিয়েছি, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এই ক্যালকুলেশনটা। 4 থেকে 2 এর অঙ্কটা দেখো। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। ধরি ব্যবসায় মোট x টাকা লাভ হয়েছিল, ধরে নিলাম। তাহলে প্রথম ব্যক্তির লাভ কত, এই যে বার করেছি। মোট লাভ কত, x টাকা। অনুপাত কত, 3:8:5। 8 আর 3 কত, 11, 11 5 কত, 16। তাহলে 3/16, তা 3x/16 টাকা। আর তৃতীয় ব্যক্তিরটা বার করেছি, দ্বিতীয় ব্যক্তিরটা বার করিনি, কারণ এখানে বলে দিয়েছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম, তাই জন্য তৃতীয় ব্যক্তিটা বার করা হয়েছে। তাই তৃতীয় ব্যক্তির লাভ কত দেখো, সেটা বার করেছি। এটা হচ্ছে মূলধনটা, মানে লাভ। ধরে নিয়েছি আমরা মোট লাভ হয়েছিল, এটা মূলধন নয়, এটা লাভ ধরে নিয়েছি, এই যে লাভটা ধরে নিয়েছি।
তৃতীয় ব্যক্তিটা বার করেছি সেই অনুপাতে, যে 5/16 আনুপাতিক ভাগ আছে, সেটা করে আমরা করে দিয়েছি। তাহলে শর্তটা কি বলেছে? প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম। তাহলে তৃতীয় ব্যক্তির লাভ তার মানে কি বেশি, কার থেকে? প্রথম ব্যক্তির থেকে। কত টাকা? 60 টাকা। ইকুয়েশন করলাম, ইকুয়েশন তৈরি করলাম। তাহলে 16 আর 16 লসাগু 16ই হয়, তাহলে 5x মানে 3x, 60, 5x থেকে 3x গেল 2x, 16-র সাথে 60 গুণ হলো 960। তাহলে x সমান সমান দুইটা গুণে আছে, পরে কি ভাগ হয়ে গেল, 960কে 2 দিয়ে ভাগ করলাম, 480। তাহলে ব্যবসায় মোট কত টাকা লাভ হলো? 480 টাকা। তোমরা নিশ্চয়ই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। দেখে নাও, ক্লিয়ার করে নাও আর প্র্যাকটিস করবে। এবার 5-এর দাগে চলে যাও। 5-এর দাগের র্যাকেটটা দেখে নাও কি বলেছে। অঙ্কিত প্রণম একই ব্যাংক থেকে একই দিনে ভালো করে বুঝবে, একই ব্যাংক থেকে একই দিনে 10% সুদের হারে আলাদা আলাদা অর্থ ধার করলেন। মানে কেউ যদি 1 টাকা ধার করে, আরেকজন করেছে 2 টাকা, এরকম আর কি, আলাদা আলাদা অর্থ, একই অর্থ ধার করেনি, তারা লোন নেয়নি। অঙ্কিত 2 বছর পরে সুদে আসলে যত টাকা শোধ করেন, 4 বছর পর প্রণম সুদে আসলে তত টাকা শোধ করেন। মানে অঙ্কিত 2 বছর পরে সুদে আসলে যত টাকা শোধ করেছে, 4 বছর পর প্রণম সুদে আসলে ঠিক তত টাকাই শোধ করেছে। তাদের ঋণের অনুপাত কত ছিল? তা প্রথমেই ধরি অঙ্কিত ব্যাংক থেকে X টাকা ধার করেন, আর প্রণব ব্যাংক থেকে Y টাকা ধার করেন, আলাদা আলাদা টাকা, যেহেতু বলে দিয়েছে। তাহলে অঙ্কিত 2 বছর পর সুদে আসলে শোধ দেবেন কত? আমরা সুদে আসলে ফর্মুলাটা একবারে লিখেছি, B × R × T ডিভাইডেড বাই 100 প্লাস B আসল। ঠিক আছে, এটা হচ্ছে সুদের ফর্মুলাটা, এস এর ফর্মুলা। আর তার সাথে যদি আমরা পিটা যোগ করে দিই, আসলটা যোগ করে দিই, তাহলে সুদ আসল হয়ে গেল। তাহলে আমরা মানগুলো এবার বসালাম, পি এর জায়গায় X, আর এর জায়গায় 10, টি এর জায়গায় কত 2 বছর, তলায় কত 100, যোগ পি এর জায়গায় কত X। আমরা 10 আর এই 10 কাটলাম, 2 দিয়ে 10কে কাটলাম 5, তাহলে x/5 তলায় x, বুঝতে পারছো? 5টা লসাগু, x এর তলায় কত আছে? 1 আছে, তাহলে 5 আর 1 এর লসাগু 5 হয়, 5 × 5, 5 দিয়ে 5কে ভাগ করলে কত? 1 হয়, 1 এর সাথে x গুণ করলে x, যোগের জায়গায় যোগ, 1 দিয়ে 5কে ভাগ করলে কত হয়? 5 হয়, 5 এর সাথে x গুণ করলে কত হয়? 5x, তাহলে x আর 5x যোগ করলে কত হয়? 6x/5 টাকা। তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো? তারপরে দেখো, প্রণম 4 বছর পর সুদে আসলে শোধ দেবেন। আমরা তারপরে বার করছি কি, অঙ্কিতেরটা যখন বার করে ফেলেছি, এবার প্রণমেরটা বার করছি। অঙ্কিতেরটা কত? 2 বছর, আর প্রণমেরটা কত? 4 বছর। সেইভাবেই আমরা একইভাবে অঙ্কিতের টাকাটা যেইভাবে বার করেছি, প্রণমের টাকাটা আমরা ঠিক সেইভাবেই ক্যালকুলেশন করেছি। ভালো করে তোমরা দেখো, দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, দেখবে তো অবশ্যই। এই 0 আর এই 0 কেটেছি, তাহলে কত রইলো? 4y বাই 10 টাকা রইলো। এখানে কত y আছে? আবার তাহলে এখানে 10 লসাগু, আগেরটা যেমন 5 লসাগু হয়েছিল, এখানে কত? 10 লসাগু। তাহলে 4y জায়গায় 4y, 10-এর সাথে y গুণ হলো 10y, তাহলে কত হয়ে গেল? 14y বাই 10 টাকা। তো বোঝা গেল। তাহলে 2 বছরে সুদে আসলে যত টাকা শোধ করেছে, প্রণম 4 বছরে সুদে আসলে ঠিক তত টাকাই শোধ করেছে। তার মানে কি, অঙ্কিতের যে এই টাকাটা আর প্রণমের যে এই টাকাটা বেরোলো, এই যে এইটা যে বেরোলো, এই টাকাটা যে বেরোলো, তারা কি সমান হবে? তাহলে প্রশ্নানুসারে আমরা সমান করে দিলাম, ইকুয়েশনটা তৈরি করে ফেললাম। 6x/5 14y/10, ক্রস গুণ করলাম, 6-এর সাথে 10 গুণ করলাম, 60x হলো, আর 5-এর সাথে 14 গুণ করলাম, 5-14 70 হলো। তাহলে আমরা অনুপাত বার করবো, এক্স, ওইটা এখানে গুণে আছে, এবারে নিয়ে চলে গেলাম, ভাগ হয়ে গেল, 70 আছে, 60টা গুণে আছে, এবারে গিয়ে ভাগ হয়ে গেল, 0 0 কাটলো, 7/6। তাহলে x/y কত হলো? 7/6। দেখো, তাদের ঋণের অনুপাত তাহলে কত? 7/6। এটা হচ্ছে অঙ্কিতের, এটা প্রণমের, অনুপাত বার করে ফেললাম। ক্লিয়ার? আর পরের যে 5-এর দাগের যে 2-এর অঙ্কটা আছে পাঠ্য বইতে, অংশীদারি কারবার এই চ্যাপ্টারে এই অঙ্কটা আছে, তোমরা দেখে নাও, কোশ্চেনটা ভালো করে দেখে নিও। এই পাঠ্য বইতে অংশীদারি কারবার এই অঙ্কটা আছে, সেই অঙ্কটা করলাম না, তোমরা নিশ্চয়ই আগেই করে ফেলেছো এই অঙ্কটা। তাহলে বুঝতে পেরেছো? তোমরা বারবার প্র্যাকটিস করো, একটাই কথা বলছি, বারবার তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই তোমরা অঙ্ক শিখতে পারবে। এর কোনো বিকল্প নেই, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এর পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? এইরকম ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস করো, ভালো লাগলে লাইক দিও।